হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজেটি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো ইকোনমিক্সের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি প্রথমে একটা ক্লাস দিয়েছিলাম যে হোয়াট ইজ ইকোনমিক্স, মানে ইকোনমিক্সের ডেফিনেশনটা দিয়েছিলাম। তো সেই ক্লাসে আমি আশানুরূপ কোনো রেসপন্স পাইনি। ঠিক আছে, আমি কোনো রেসপন্স পাইনি। তার কারণ হতে পারে কি, হয়তো বা আমার স্টাডি রিলেটেড যে টপিকগুলো আপনাদের কাছে ভালো লাগছে না। তো আরেকটা খুব দুঃখ লাগছে, যে দুঃখটা হলো এই জায়গার মধ্যে যে আমি যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অব্দি জয়েন হয়েছো, তোমরা বেশিরভাগই কিন্তু আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেগুলো আমাকে উত্তর লিখে দেওনি। তো তোমরা সবাই জানো যে ইকোনমিক্স চ্যাপ্টারটা একটু কঠিন, একটু কঠিন বলতে কি, তোমাদের জন্য নতুন, প্লাস চ্যাপ্টারগুলো নতুন। সব বইয়ে কিন্তু সবগুলা পাওয়া যায় না। তো শুধুমাত্র কথা চিন্তা ভাবনা করে যে এসটিসিটি এক্সাম দিতে হবে, সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে অনেক কিছু ব্যবস্থা করছি। তো দেখা যাক এখন এই সেকেন্ড ভিডিওতে কতটুকু রেসপন্স আসে। তো আমি সবাইকে বলবো যে একটু রেসপন্স দেওয়ার জন্য, তাহলে আমি মোটিভেট লাভ করবো এবং আরও বেশি করে কাজ করতে আমার মনের মধ্যে আশা জাগবে। তো এখন আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব, সেই পার্টটা থাকবে কি, ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম বা মার্কেট সিস্টেম। তো এই যে যার বাংলা হলো অর্থনৈতিক অবস্থা বা বাজার ব্যবস্থা, এটা প্রথম যে ইউনিট আছে, ইউনিটের 1 নাম্বার, ডেফিনেশনের পরের পার্ট। তো এটা পার্টটা আলোচনা করার সময় আমি এই কথাটা বলে দিই আপনাদেরকে যে এখানে ক্যাপিটালিস্ট ইকোনমিক্স, ঠিক আছে, আর এটার নাম কিন্তু মার্কেট সিস্টেম। ঠিক আছে, বাংলায় থাকবে বাজার ব্যবস্থা অথবা অর্থনৈতিক ব্যবস্থা। আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে সবগুলা চ্যাপ্টার কিন্তু বাংলাতে বোঝানো সম্ভব হবে না। কিছু কিছু চ্যাপ্টার আমি এখানে পিডিএফ সিস্টেম অথবা পাওয়ার পয়েন্টে যে টপিকগুলো পড়তে হবে, যেগুলো জানতে লাগবে, সেগুলো কিন্তু আমি ইংলিশ মোডে আনবো। কারণ ইংলিশ মোডে আনলে একটু বুঝতে ভালো হবে। আর আমি কি করব, ওইটাকে ইংলিশ মোড থেকে আমাদেরকে বাংলায় বুঝিয়ে দেব। ঠিক আছে, তো প্রথম যে লাইনটা থাকবে, চলো এখন আর দেরি না করে শুরু করা যাক। যে আমি এখানে কেন ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক সিস্টেম ধরেছি। ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক সিস্টেম ধরেছি তার জন্যই লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে কি আছে, ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম। ঠিক আছে, তারপর এখানে আরও আছে আপনাদের এখানে সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম, আর এটা হলো মিক্সড ইকোনমিক সিস্টেম। তো এই তিনটেই কি একটা পার্ট, অর্থনৈতিক ব্যবস্থার একটা পার্ট। ঠিক আছে, তো একটি মোটামুটি 3 ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। একটা হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, বা যাকে বলা হয় বাজার ব্যবস্থা, ইংরেজিতে কী বলে, ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম, বা তাকে বলা হয় মার্কেট সিস্টেম। তো দ্বিতীয়টি হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যাকে বলা হয় সোশিয়ালিস্ট ইকোনমিক সিস্টেম। আর তৃতীয়টি কী হলো, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যাকে বলা হয় মিক্সড ইকোনমিক সিস্টেম। তো এইটুকু আশা করি আমাদের বোঝা হয়ে গেছে যে এই তিনটেই কিন্তু ইকোনমিক্সের একটা পার্ট। ঠিক আছে, যেই পার্টটা আলাদা আলাদাভাবে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমে একটু বুঝিয়ে নিই যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। এই যে প্রথম পার্টটা, ঠিক আছে, প্রথম পার্টটার মধ্যে কি থাকে, এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে যে জিনিসটা উৎপাদন করা হয় তার উপর কিন্তু মালিকানা থাকে। এখানে কোনো ব্যক্তি মূলধনের মালিকা, ঠিক আছে, এখানে মূলধনের মালিক থাকে, কেউ জমির মালিক থাকে, কেউ আবার শ্রমশক্তি বিক্রি করে। এই সমস্ত উপাদান বিক্রি করে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আয় অর্জন করে। উৎপাদনটির কাজটি সংগঠিত হয় বিভিন্ন ব্যক্তি দ্বারা এবং মুনাফা লাভই সেখানে উৎপাদন হিসাবে কাজ সংগঠন করার মুখ্য উদ্দেশ্য। এখানে বলা হয়েছে যে এই যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেটা আছে, প্রথম যেটা আছে, সেখানে মেইন টপিক হলো যে এখানে যাই কিছু উৎপাদন করা হয় সবগুলো এখানে কাজ করার বিনিময়ে যে টাকা পাওয়া যায় তার উপর ডিপেন্ড করে এটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো মোট কথা হলো যে ধনতান্ত্রিক সমাজ অর্থনৈতিক যে ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মূল কথা হলো আমরা যখন কোনো কিছু আয়ের জন্য ইনকামের জন্য যে কাজটা করব, সেই কাজটা কিন্তু এর মধ্যে সংযুক্ত আছে। ক্লিয়ার জিনিসটা? আশা করি বুঝতে পেরেছ। তো
তাছাড়া দেখো কি লেখা আছে, তাছাড়া লেখা আছে যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়, ঠিক আছে, এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোগকারীর সার্বভৌমত্ব বজায় থাকে। তো একটা কারণে প্রশ্ন হতে পারে, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। প্রশ্নটা যে মানে আমি তোমাদেরকে লিখে দিতে পারি, যখন তোমাদেরকে জন্য প্রশ্ন দিব তোমাদেরকে আমি লিখে দিতে পারি যে এখানে যে এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোগকারীর সার্বভৌমত্ব বজায় থাকে। প্রশ্নটা হতে পারে যে কোন ব্যবস্থায় ভোগকারীর সার্বভৌমত্ব বজায় থাকে। তার অর্থ হলো ক্রেতারা স্বাধীনভাবে তাদের রুচি, পছন্দ ও প্রয়োজনীয় পছন্দের অনুযায়ী দ্রব্য সামগ্রী কী করে কিনতে পারে। কী দ্রব্য উৎপাদন করা হবে, কতটা উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে এবং কাদের জন্য উৎপাদন করা হবে, এই সমস্ত প্রশ্নের মীমাংসা ধনতান্ত্রিক অর্থনৈতিক বাজার ব্যবস্থার মধ্যেই পড়ে থাকে। ঠিক আছে, এই সমস্ত প্রশ্নের মীমাংসা করার জন্য সরকারের বা কোনো কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপের প্রয়োজন হয় না। তো লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আমি বলবো যে সবাই কী করবে, এখানে স্ক্রিনশট করে রাখো অথবা খাতায় নোট ডাউন করে রাখো। তো অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক, ঠিক আছে, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানের মালিকানা হয় সামাজিক। যেটাই এখানে উৎপাদন করা হবে সবটাই কী থাকবে, সমাজে থাকবে। এখানে কোনো পার্সোনাল মানুষ থাকবে না বা পার্সোনাল কিছু থাকবে না, ব্যক্তিগত কিছু থাকবে না। সামাজিক মালিকানা দুই রকম হতে পারে। একটা হলো কি মালিকানা সরকারের হাতে থাকতে পারে, দ্বিতীয়ত কি মালিকানা অনেক ব্যক্তির হাতে যৌথভাবে ন্যস্ত হতে পারে, যেমন সমবায় ব্যবস্থা হয়ে থাকে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ ব্যক্তিগত মালিকানা থাকে না, এবং এই ধরনের ব্যবস্থায় কী উৎপাদন করা হবে, কতটুকু উৎপাদন করা হবে, কী উৎপাদন করা হবে বা কাদের জন্য উৎপাদন করা হবে, এই প্রশ্নের মীমাংসা সেখানে করা হয় একটি কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে। এই কেন্দ্রীয় সংস্থাকে পরিকল্পনা কর্তৃপক্ষ বলা হয়। তো পরিকল্পনা কর্তৃপক্ষ কাকে বলা হয়, কেন্দ্রীয় সংস্থাকে। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এই পরিকল্পনা কর্তৃপক্ষের হাতে সমগ্র অর্থনৈতিক তথ্যাদি থাকে এবং সমগ্র অর্থনীতি কী ধরনের উৎপাদন হবে সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত এই পরিকল্পনা কর্তৃপক্ষই নিয়ে থাকে। সমগ্র দেশের অর্থনৈতিক কাজকর্ম পরিকল্পনার মাধ্যমে রূপায়িত হয়। সেই জন্য সমাজতান্ত্রিক অর্থনীতিকে পরিকল্পিত অর্থনীতিও বলে। তো পরিকল্পিত অর্থনীতি কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থনীতিকে। আবার সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমস্ত কিছু অর্থনৈতিক কাজকর্ম কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নির্দেশে ভিত্তিতেই হয়ে থাকে বলে এইরূপ অর্থনৈতিক ব্যবস্থাকে আদেশ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বা কমান্ড ইকোনমিও বলা হয়। তো কমান্ড ইকোনমি কাকে বলা হয়, সমাজতান্ত্রিক অর্থনীতিকে। তো তৃতীয় একটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে যেটিকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। আমি এখানে সবগুলা শুধুমাত্র হালকা টাচ করছি, তারপর বলে দেব যে মার্কেট ইকোনমিক বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা কী, ঠিক আছে। তো তৃতীয় একটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে যেটিকে বলা হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার কিছুটা ধনতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য এবং কিছুটা সমাজতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মিশ্র মিক্সড, এখানে প্রথমটাও আসবে, দ্বিতীয়টা আসবে, ব্যক্তিগত আসবে, তারপর সমাজতান্ত্রিকও আসবে। এই ধরনের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কিছু কিছু উৎপাদনের উপকরণ মালিকানা ব্যক্তির হাতে থাকে, কিছু কিছু উৎপাদনের মালিকানা উৎপাদন ব্যক্তিগত মালিকানা হয়ে থাকে। এটিকে ব্যক্তিগত ক্ষেত্রে ক্ষেত্র বলা হয়। এই যে মিশ্র উৎপাদনকে কী বলা হয়, ব্যক্তিগত ক্ষেত্র বা প্রাইভেট সেক্টর। আবার কিছু কিছু উৎপাদনের উপকরণ মালিকানা সমাজের হাতে থাকে, তো এটাকে কী বলা হয়, রাষ্ট্রীয় ক্ষেত্র। কিছু কিছু দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে ব্যক্তি, বিভিন্ন ব্যক্তি। আবার কিছু কিছু দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে সরকার বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ। কাজে এই ধরনের অর্থনীতি একদিকে যেমন বাজারের ব্যবস্থা উপস্থিত থাকে, অন্যদিকে তেমনি রাষ্ট্রীয় ক্ষেত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই উভয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মিশ্রণ হচ্ছে বলে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে মিশ্র অর্থনীতি বলা হয়, ঠিক আছে। এখানে কিছু থাকে কি ব্যক্তিগত মালিকানার, কিছু থাকে কি রাষ্ট্রীয়, এখানে কী থাকে, রাষ্ট্রের হাত থাকে। তো এখানে কিছু ডিসিশন নিজেদের নেওয়া হয়, আর কিছু ডিসিশন কে দেয়, রাষ্ট্র দেয় বা কেন্দ্র দেয়। তার জন্য একে কী বলা হয়, মিশ্র অর্থনীতি বলা হয়। অবশ্যই আমি বলবো যে এই জায়গাটা স্ক্রিনশট করে রাখেন, রাখলে কী হবে, অনেকটা উপকার আসবে, ঠিক আছে। এখন হলো মার্কেট ইকোনমি। প্রথম যে পার্টটা, বাজার ব্যবস্থার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা। তো
ব্রিটেনে শিল্প বিপ্লবের পর যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলে ধনতন্ত্র বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধনতন্ত্রের মূল বৈশিষ্ট্য হলো মজুরির বিনিময়ে শ্রমিক ভাড়া করা। ঠিক আছে, মানে আমরা যখন বাড়িতে কোনো কাজ করার লোক আনি তাকে আমরা যখন মানে সারাদিনের পর একটা মজুরি দিই, এরকম কথা এখানে বলা হয়েছে। মানে এটা কোথায় পড়ে? ধনতন্ত্রের এটা মূল বৈশিষ্ট্য। তো এই ব্যবস্থায় উৎপাদনের কী থাকে? উপকরণের ব্যক্তিগত মালিকানা থাকে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির কথা উল্লেখ করা যেতে পারে। প্রথমত, এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা থাকে। এখানে ব্যক্তি মূলধনের মালিক, কেউ জমির মালিক, কেউ শ্রমশক্তির মালিক, প্রত্যেকেই এই উপাদান বিক্রি করে আয় করে। ধনসম্পদ এবং অধিক আয়ের আকাঙ্ক্ষাই মানুষকে অধিক পরিশ্রম করতে অনুপ্রেরণা করে। ঠিক আছে। দ্বিতীয় কি? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোগকারীর সার্বভৌমত্ব থাকে। এর অর্থ হলো ক্রেতারা স্বাধীনভাবে তাদের রুচি ও পছন্দ অনুযায়ী দ্রব্য সামগ্রী কিনতে পারে। 3 নম্বর হলো ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় উদ্যোগের স্বাধীনতা থাকে। মানে তুমি কীরকমভাবে এখানে দোকান দিবে না ব্যবসা করবে সব, মানে তারপর কোনো ফার্ম খুলবে, এইখানে এটা একটা কী থাকে? স্বাধীনতা থাকে। উদ্যোগের স্বাধীনতা বলতে স্বাধীনভাবে যে কোনো পেশা গ্রহণ করার ক্ষমতা বা অধিকার। এর ফলে শ্রম ও মূলধনের অবাধ গতিশীল বজায় থাকে। কী উৎপাদন করা হবে, কতটা উৎপাদন করা হবে, কী উৎপাদন করা হবে, এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ উদ্যোক্তা স্বাধীনভাবে করে থাকে। উদ্যোক্তার কাজকর্মে সরকার হস্তক্ষেপ করবে না। এখন ধরো বাড়িতে আমি যদি মনে করো কোনো কারণে লেডিস ফিঙ্গারের চাষ করি, ঠিক আছে, তো এখানে আমার জায়গা থাকবে, আমার জায়গার মধ্যে আমি কোনো লোক দিয়ে কাজ করাবো, তারপর সবজি গাছ লাগাবো, এখানে কিন্তু কারোর কোনো পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেই জায়গায় যদি আমি কোনো একটা মূল্যবান গাছ লাগাই, যেমন ধরো আগর গাছ, ঠিক আছে, বা চন্দন গাছ, যদি এরকম কোনো গাছ লাগাই, সেখানে কিন্তু যখন এটা চাষ করব আমাকে কিন্তু গভর্নমেন্টের থেকে মানে পারমিশন নিতে হবে এবং প্রত্যেকবার তাদেরকে রিপোর্ট পেশ করতে হবে। তো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তখন সামাজিক। ঠিক আছে, তো ব্যক্তিগতের মধ্যে কিন্তু কোনো লাগে না, যেমন ধান চাষ, তারপর কুমড়ো চাষ, গম চাষ, সব কিছুর মধ্যে লাগে না। তো এই কথা এখানে বলা হয়েছে। চতুর্থ কি? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করে। দাম ব্যবস্থার মাধ্যমে সম্পদের সুষ্ঠু বণ্টন হয়ে থাকে। এই দাম ব্যবস্থাকে বাজার ব্যবস্থা বলা যেতে পারে। ঠিক আছে, দাম ব্যবস্থা বা বাজার ব্যবস্থার কার্যপ্রণালীকে এইভাবে বর্ণনা করা যেতে পারে যে দ্রব্য ক্রেতারা বেশি পছন্দ করে, সেই দ্রব্যের জন্য ক্রেতারা বেশি দাম দিতে চায়, সেই দ্রব্যের উৎপাদন বেশি লাভজনক হয়। মানে এখানে বলা হয়েছে যে এই চতুর্থ পয়েন্টে বলা হয়েছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে জিনিসটা মানুষ বেশি পছন্দ করে সেই জিনিসটা বেশি উৎপাদন করা হবে এবং সেই জিনিসটার দামও বেশি থাকবে। অধিক লাভের আশায় উৎপাদকরা সেই দ্রব্য বেশি করে উৎপাদন করে। এভাবে দাম ব্যবস্থা বা বাজার ব্যবস্থার মাধ্যমে কোনো দ্রব্য কতটা উৎপাদন করা হবে তা স্থির করা হয়। আবার কোনো দ্রব্যের দাম কতটা হবে বা কোনো উৎপাদনের উপকরণের দাম কত হবে সেটা স্থির হয় এই বাজার ব্যবস্থার মাধ্যমে। ঠিক আছে, দ্রব্যের বাজারে দ্রব্যের চাহিদা ও যোগানের দ্বারা দ্রব্যের দাম নির্ধারিত হয়। তেমনি উপাদানের বাজারের চাহিদা ও যোগানের দ্বারা উপাদানের দাম স্থির হয়। উপাদানের দাম আবার আয়ের বন্টনকে স্থির করে। এভাবে আয় বন্টনও বাজারের শক্তির মাধ্যম হয়ে থাকে। এখন ধরো বাজারে আমি নিয়ে গেলাম, ঢেঁড়স নিয়ে গেলাম, ঠিক আছে, তো বাজারে এখন ঢেঁড়সের চাহিদা অনেক বেশি। তো সেই জায়গায় ঢেঁড়সের কী হবে? যারা ঢেঁড়সের বীজি বেচে তারপর সার বেচে, তো তাদেরও একটা আর্থিক সচ্ছলতা থাকবে। তারাও কী করবে? যেহেতু বাজারে এই ঢেঁড়সের চাহিদা খুব বেশি, তাই আমরা কী করি? ঢেঁড়সের বীচির দাম বাড়িয়ে দিই বা ঢেঁড়সের যেরকম সার ব্যবহৃত হয় সেটা আমরা দাম বাড়িয়ে দিই। তাহলে তারা কী করবে? তারা যখন মার্কেটে বেচতে যাবে, যদি প্রথমে এটা 10 টাকা বেচে, তাহলে নেক্সট দিন থেকে তারা কী করবে? এটা 20 টাকা বেচবে, কারণ সে দামই কিনেছে। এইভাবে এই বেসিক্যালি মধ্যে যে থাকে, যারা কিনে, ঠিক আছে, তাদের উপর ডিপেন্ড করে প্রথম পার্ট, যে কতটুকু সে লাগাবে, আর তাদের উপর ডিপেন্ড করে বাজারে জিনিসপত্রের দাম কীরকম হবে। ওকে, বোঝা গেছে আশা করি। তো দাম ব্যবস্থা বা বাজার ব্যবস্থাকে অধ্যাপক অ্যাডাম স্মিথ অদৃশ্য হস্ত বলে আখ্যা করেছেন। ঠিক আছে, কারণ এই অদৃশ্য হস্তের আঙ্গুলি সংকেতের মাধ্যমে সমগ্র অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়।
পঞ্চমত, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার অপর একটি বৈশিষ্ট্য হলো প্রতিযোগিতার উপস্থিতি। এই অর্থনীতিতে উৎপন্ন দ্রব্যের দাম, দ্রব্যের পরিমাণ, উপাদানের দাম, উপাদানের পরিমাণ প্রভৃতি প্রথা বা আইন দ্বারা নির্ধারিত না হয়ে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে নির্ধারিত হয়। এখানে দ্রব্যের বিক্রেতা বা উৎপাদকের মধ্যে প্রতিযোগিতা থাকে, দ্রব্যের ক্রেতাদের মধ্যেও প্রতিযোগিতা থাকে, তেমনি উপাদানের যোগানদারের মধ্যেও প্রতিযোগিতা থাকে এবং উপাদানের ক্রেতাদের মধ্যেও প্রতিযোগিতা থাকে। প্রতিযোগিতার ফলে অদক্ষ উৎপাদক বাজার থেকে অপসারিত হয় এবং শুধুমাত্র সুদক্ষ উৎপাদকরাই দীর্ঘকাল বাজারে টিকে থাকে। প্রতিযোগিতায় ফলে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় কম হয় এবং ক্রেতারা সর্বনিম্ন দামে দ্রব্য পায়। মানে এখানে দেখো, এই লাইনটা ইজিলিভাবে যদি বলতে চাই তাহলে, যেহেতু আমরা সবাই আগরতলার বাসিন্দা, তো আমরা আগরতলা থাকি বা ত্রিপুরায় থাকি, যদি তোমরা কোনোদিন গোল বাজার যাও, ঠিক আছে, গোল বাজার যাও অথবা লেক চমনি যাও, ঠিক আছে, তো ওইখানে আমরা কী দেখবো, সকালে গিয়ে দেখবো পাইকারি ব্যবসা থাকে, তারপর গোল বাজার পাইকারি ব্যবসা থাকে। তো ওইখানে দেখবে অনেকেই জিনিসপত্র দূর দূরান্ত থেকে বেচতে আসে। তো যেই পাইকার বেশি দাম দেবে, যেই পাইকার মানে যে জিনিস বেচতে আসবে, যে মালিকের সাথে ভালো ব্যবহার করবে, সেই পাইকার কী করবে, সে বেশি ফসল বা বেশি যা থাকবে সব কিছু সে নিতে পারবে এবং তার সাথে তার একটা বন্ডিং ভালো হবে। তা সে যদি বেশি জিনিস কিনতে পারে তাহলে অবশ্যই মার্কেটের একটা প্রাইস কী থাকবে, লিমিট থাকবে, ঠিক আছে। এখন যদি মনে করো মানে জিনিস কম এসেছে বাজারে আর কেনার জন্য মানুষ অনেক বেশি, জিনিস কম, ধরো জিনিস আসলো 10টা আর কেনার জন্য মানুষ এখানে 40 জন, তাহলে তারা কি করবে, এই 40 জন মানুষ 10জন মানুষকে কী করবে, যে আমি তোমাকে এত টাকা দেবো, আমি তোমাকে তার থেকে বেশি টাকা দেবো, তাহলে কি হবে, যে জিনিস বেচতে আসবে সে তো কী করবে, যার কাছে বেশি টাকা পাবে তার কাছে বেচবে, আর ওই জিনিসটা কম আনার জন্য আর ওই জিনিসটা মার্কেটে ওই দিন বেশি দাম থাকবে। আশা করি এই লাইনটা সবাই বুঝবে যে এখানে কী বোঝানো হয়েছে। তবু যদি না বুঝো আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, আমি বুঝিয়ে দেবো। তো ধনতান্ত্রিক ব্যবস্থার কতগুলি সুবিধা লেখো। সুবিধা হলো, এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় দক্ষতার সঙ্গে উৎপাদন হয়, যে দক্ষতার সঙ্গে কাজ করে সে তার পুরস্কার পায়, ঠিক আছে। এখানে উদ্যোগ ও কর্মস্পৃহা বাড়ে যায়, বেশি কিছু শেখার দরকার নেই, এটুকু শিখলে হবে। এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তির চূড়ান্ত থাকে, মানে স্বাধীনতা। এই যে ধনতান্ত্রিক ব্যবস্থায় না, ধরো আমি যদি মনে করো কোনো চাষ করি, ধান ক্ষেত লাগাই বা পাট ক্ষেত লাগাই, ওইখানে কিন্তু আমার স্বাধীনতা মেইন থাকবে, অন্য কেউ আমাকে কিছু বলতে পারবে না যে এটা কেন এরকম, কারণ এটা আমি লাগিয়েছি আমার জমিতে। এছাড়া ভোগের ব্যাপারেও কোনো দ্রব্য ভোগ করা হবে, কতটা ভোগ করা হবে, কোনটা ভোগ করা হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা একান্ত কিন্তু ব্যক্তিগত থাকে, ঠিক আছে। ধনতন্ত্রে চাহিদা এবং যোগানের অবাধ শক্তির দ্বারা দ্রব্যের দাম নির্ধারিত হয়। মুনাফা সর্বাধিক করার জন্য সব উৎপাদকের চাই কম ব্যয়ে দ্রব্য উৎপাদন করতে। এইভাবে সর্বনিম্ন ব্যয়ে উৎপাদন ধনতন্ত্রে সম্ভব। অন্যভাবে বলতে গেলে উৎপাদনের উপকরণগুলি সুষ্ঠু নিয়োগ এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় সম্ভব। চতুর্থ, ধনতান্ত্রিক অর্থনৈতিক দাম ও মুনাফা ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ করে, ঠিক আছে। ফলে অর্থনীতি আমলাতান্ত্রিক হস্তক্ষেপ থেকে মুক্ত পায়। তারপর 5 নাম্বার কি, উৎপাদকদের মধ্যে প্রতিযোগিতা থাকার জন্য প্রত্যেকেই উৎপাদন ব্যয় কমাতে চাই, ঠিক আছে। তো এখন অসুবিধা কী কী? অসুবিধা হলো, এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় আয় ও সম্পদ বন্টনের ক্ষেত্রে নিদারুণ বৈষম্য দেখা যায়। তার ফলে অর্থনৈতিক ক্ষমতা মুষ্টিমেয় কিছু ব্যক্তিদের হাতে কেন্দ্রীভূত হয়। স্বাভাবিক, এখন যদি মনে করো বাজারে যদি সব কিছু পাইকাররা কিনে, তো পাইকাররা কী থাকে, পাইকার থাকে লিমিটেড থাকে। ধরো হার্ডলি একটা বাজারে 10 থেকে 15 জন পাইকার থাকবে, আর বাকি থাকবে তারা থাকবে খুচরা জিনিস বেচার জন্য। তো অবশ্যই পাইকাররা যদি একটা জিনিস 3 টাকায় কিনে, তো খুচরা যে বেচে তাকে 60 টাকা বেচবে, তো মধ্যে ওর 4 টাকা প্রফিট, ঠিক আছে। তো এখানে এই কথাই বলা হয়েছে। দ্বিতীয়ত, ধনতন্ত্রে প্রায় অর্থনৈতিক সংকট দেখা দেয়। এই ধরনের সংকটের মধ্যে অতিরিক্ত উৎপাদনের সমস্যা, দাম স্তর বৃদ্ধির সমস্যা, বেকার সমস্যা প্রভৃতি উল্লেখযোগ্য। এই বাণিজ্য চক্রের প্রভাবে কখনো দেশে আয়, কর্মসংস্থান, দাম স্তর ইত্যাদি বৃদ্ধি পায়, আবার কখনো আয়, দাম স্তর, কর্মসংস্থান স্তর এই সমস্ত কমে আসে। অর্থনৈতিক কাজকর্মে এই উঠানামাকেই বাণিজ্য চক্র বলে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এই বাণিজ্য চক্র চলতে থাকে। তৃতীয় নম্বর হলো কি, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদকের মধ্যে যে প্রতিযোগিতা থাকে সেই প্রতিযোগিতা অচিরে বিনষ্ট হয়ে যায়।
প্রতিযোগিতার ফলে ছোট উৎপাদকরা ধ্বংস হয়ে যায় এবং বাজারে মুষ্টিমেয় কয়েকটি বড় পুঁজিপতি থাকে। তার ফলে দেশের মধ্যে বৃহত্তর জনসাধারণ আয় খুব কম হয়। অন্যদিকে মুষ্টিমেয় পুঁজিপতির আয় ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। প্রতিযোগিতার লোপ পাওয়ায় প্রতিযোগিতার সুফলগুলি আর পাওয়া যায় না। অন্যদিকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের কুফলগুলি পাওয়া যায়। এগুলি হলো উচ্চ দাম, অস্বাভাবিক মুনাফা, সম্পদের অপচয়, উৎপাদনের ক্ষমতার অপূর্ণ ব্যবহার প্রভৃতি। ঠিক আছে, এই লাইনটা কিন্তু খুব সোজা, একবার দেখে নেবে। ঠিক আছে, তারপর ধনতন্ত্রে ক্রেতাদের সার্বভৌম থাকে না বলে যে দাবি করা হয় তাও প্রকৃতপক্ষে সত্য নয়। পঞ্চমত কি, ধনতান্ত্রিক ব্যবস্থায় শুধুমাত্র মুনাফার দিকে দৃষ্টি দেওয়া হয়। দেশের সামগ্রিক স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র মুনাফা লাভের জন্য নানা ধরনের অর্থনৈতিক কাজকর্ম করা হয়, যেগুলি দেশের সামগ্রিক স্বার্থের পক্ষে ক্ষতিকারক। এতে সামাজিক কল্যাণ হ্রাস পায়। তারপর কি, ধনতন্ত্রে পুঁজিপতি শ্রমিক এই দুটি প্রধান ধনতন্ত্রে পুঁজিপতি ও শ্রমিক এই দুটি প্রধান শ্রেণীর উদ্ভব হয়। ঠিক আছে, এদের স্বার্থ পরস্পর বিরোধী। এর ফলে কি হয়, ব্যক্তিগত উদ্যোগের কাজকর্মের উপর নানাবিধ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এভাবে বর্তমানে পৃথিবীতে নিয়ন্ত্রিত ধনতন্ত্র বিভিন্ন দেশে বজায় রয়েছে। তো আজকে এর ডিসকাস করলাম তোমাদের সামনে, কী নিয়ে ডিসকাস করলাম, মার্কেট ইকোনমি মানে বাজার ব্যবস্থা। ঠিক আছে, তো আশা করি খুব ভালো লাগে থাকবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনে গিয়ে অল প্রেস করবে। আর এই ভিডিও দেখার জন্য আমি সন্ধ্যাতে টাইম দিলাম, সন্ধ্যার পরে আমি এখান থেকে 10+ কোশ্চেন দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। এই ভিডিও শেষে একটা গ্রুপ দিয়ে দেবো, ওই গ্রুপে জয়েন হয়ে যাবে। তো এখান থেকে যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে আমি বুঝবো যে সবাই ভিডিওটা এখানে ফুল ওয়াচ করেছে। একমাত্র সেই উত্তর দিতে পারবে যে ভিডিও ফুল ওয়াচ করে ননস্টপ। ঠিক আছে, কারণ আমি ভিডিওর মধ্যে কথা যে বলে থাকি ওইখান থেকেও কিন্তু আমি এক কথা উত্তর দেবো। তো আশা করি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ অবধি এখন অবধি যে দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।